বুঝলি পড়ি, এমন একটা গলার হারের আমার অনেক দিনের শখ ছিল। বাবাকে কতদিন ধরে বলেছিলাম এমন একটা হার কিনে দেওয়ার জন্য। আজকে বাবা হারটা এনে দিল। হারটা হাতে পেয়ে কি যে ভালো লাগছে। হ্যাঁ রে আপা, তোকে হারটা খুব মানাবে। তবে এর সাথে এক জোড়া কানের দুল আর হাতের এক জোড়া বালা হলে আরো দারুণ লাগতো। তোমার তো অনেক কানের দুল আছে, আর বালাও আছে আপা। তাতে কি হয়েছে, এই গলার হারের সাথে মিলিয়ে আমার কানের দুল আর বালা লাগবে। এরকম নকশার কানের দুল আর বালা তো আমার নেই। আপা তুমি এত সুন্দর যে কানের দুল আর বালা ছাড়া তুমি যে হারটা পরবে, তোমাকে তাতেও খুব সুন্দর লাগবে। কি যে বলিস না পড়ি, খালি মন রাখার কথা। হ্যাঁ রে, তুই কেমন গয়না নিলি দেখালি না তো। আমি তো কোনো গয়না নেইনি আপা। সে কি, তুই কোনো গয়না নিসনি কেন রে? বাবাকে বললেই তো তোকে গয়না গড়িয়ে দিত। আমার কোনো গয়নার দরকার নেই আপা। আমার যে গয়না আছে সেগুলোই তো আমার পরা হয় না, আবার নতুন গয়নার কি দরকার? কি যে বলিস না, নতুন নতুন গয়না না হলে কি চলে? আমার তো প্রতি মাসে নতুন গয়না আর পোশাক চাই। এই মাসে আরো নতুন পোশাক নেব। কি রে, কি করছিস তোরা? আমার নতুন গয়নাটা দেখাচ্ছিলাম মা। গয়নাটা তো খুব সুন্দর হয়েছে, কিন্তু গয়নাটা কিসের সাথে পরবো বলো তো মা? আমার কিন্তু নতুন পোশাক চাই। আচ্ছা ঠিক আছে, তোর বাবাকে বলবো নতুন পোশাক এনে দিতে। সে তো তোর কোনো আবদারই ফেলে না। হ্যাঁ মা, বাবাকে আজই বলো। নতুন গয়না নতুন পোশাকের সাথে না পরলে কি চলে? নতুন গয়না নতুন পোশাকের শখ বাবার বাড়িতেই মিটিয়ে নে মা। বিয়ে হয়ে গেলে স্বামীর বাড়ি চলে গেলে এইসব শখ আর মেটাতে পারবি না। কেন মা, তখন এসব শখ মেটাতে পারবো না কেন? স্বামী কি আর বাবার মতো অত টাকা পয়সা খরচ করে শখ পূরণ করাবে? ভাগ্যে কি আছে তা কে জানে বল। আমি তো এমন কাউকে বিয়ে করব যে আমার শখ পূরণ করবে, অনেক বড় লোক হবে, আমায় নতুন নতুন পোশাক আর নতুন নতুন গয়না দিতে পারবে, বিশাল বড় বাড়ি থাকবে, টাকা পয়সা আরামের কোনো কমতি থাকবে না আমার। তুমি দেখে নিও মা। আচ্ছা, আমার পরিমায়েরও কি সেই রকম ইচ্ছে নাকি? কিরে মা, তুইও কি অনেক বড় লোক কাউকে বিয়ে করতে চাস? না মা, আমারও তো টাকা পয়সার দরকার নেই। আমার শুধুমাত্র একজন সৎ মানুষের প্রয়োজন। সৎ মানুষ? হ্যাঁ রে আপা, তার অনেক টাকা পয়সা না থাকলেও চলবে, কিন্তু মনটা খাঁটি আর সৎ হতে হবে, যে কখনো কারো কোনো ক্ষতি করবে না, কাউকে দুঃখ দিয়ে কথা বলবে না। এমন মানুষকে বিয়ে করে লাভ কি, যে টাকা পয়সা খরচ করতে পারবে না? নিজের শখগুলো পূরণ হবে কি করে? পরিটা যে কিসব বলে না, শুনলেই হাসি পায়। আচ্ছা ঠিক আছে, সময় আসলে দেখা যাবে কার ভাগ্যে কি আছে। এখন চল তো তোরা, খাওয়ার সময় হয়ে গেল। তোদের বাবা তোদের জন্য অপেক্ষা করছে। হ্যাঁ চলো মা। কি ব্যাপার, আজ টেবিলে বড় মাছ নেই কেন? আমি না আজ কি জেলে বড় মাছ দিয়ে যায়নি? দিয়ে গেছে, আমি রান্না করতে বারণ করেছি। বারণ করেছ কেন? কারণ গত দুদিনও বড় মাছ রান্না করা হয়েছিল, আপনারা কেউ সেটা খাননি, তাই খাবারটা নষ্ট হয়ে গিয়েছিল। নষ্ট হোক আর যাই হোক, খাবার টেবিলে বড় মাছ আবার চাই চাই। টেবিলে এত খাবার থাকে প্রতিদিন, সেগুলো খেয়েই তো সবার পেট ভরে যায়। এরপর আবার প্রতিদিন বড় মাছও থাকতে হবে? এটা অপচয় ছাড়া কিছুই নয়। আমি খাবার টেবিলে বড় মাছ দেখতে চাই, আর কিছু শুনতে চাচ্ছি না। কাল থেকে যেন খাবার টেবিলে মাছ মাংস সবই থাকে। জি আচ্ছা ঠিক আছে। আজ আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। মা জরি বা পরি, আমি তোদের বিয়ে দিতে চাই। পাত্র কারা, কি করে? আমি পাত্র দেখেছি, দুজনই আমার ব্যবসায়ের অংশীদারের ছেলে। তাদের অনেক টাকা পয়সা, অনেক শান শওকাত। আমার মেয়েরা বিয়ের পর রানী হয়ে থাকবে। সে ঠিক আছে,
তবে আপনার মেয়েদের একবার জিজ্ঞাসা করে নেওয়া দরকার ছিল তাদের কেমন পাত্র পছন্দ। মেয়েদের জিজ্ঞেস করার কি দরকার? আমি কি আর ওদের খারাপ চাইবো নাকি? আমার পছন্দ করা পাত্রদের ওদেরও পছন্দ হবে, আমি জানি। না বাবা, আমার কোনো আপত্তি নেই। আমার কিছু বলার ছিল বাবা, তুমি যদি অনুমতি দাও তবে বলতে পারি। বল মা, কি বলতে চাস? আমি শুধু জানতে চাই পাত্র সৎভাবে উপার্জন করে কিনা, স্বভাবে সৎ কিনা। আমি শুধু একজন সৎ মানুষকে বিয়ে করতে চাই বাবা, আর কিছু চাই না। ইয়ে না, মানে ব্যবসা করতে গেলে তো একটু আধটু অন্য রাস্তা দেখতেই হয়, তা না হলে প্রচুর টাকা আয় করব কিভাবে বল? আমার প্রচুর টাকার দরকার নেই বাবা, আমি শুধু একজন সৎ মানুষকে বিয়ে করতে চাই। গরিব হোক তাতে আমার কোনো অসুবিধে নেই, যতক্ষণ না আমি একজন সৎ মানুষকে খুঁজে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি বিয়ে করব না বাবা। সৎ মানুষ সেই একই কথা। বাস্তবে কখনো সৎ মানুষের দেখা পাওয়া যায় নাকি? জীবনের টাকাই সবকিছু, টাকা নেই তো কিচ্ছুটি নেই। জীবনে সব টাকা দিয়ে হয় না বাবা, টাকা দিয়ে তুমি সবকিছু কিনতে পারবে না। সততা অমূল্য সম্পদ, যতদিন না আমি সৎ কাউকে খুঁজে পাচ্ছি আমি ততদিন বিয়ে করব না বাবা। ঠিক আছে, তুই তাহলে সৎ মানুষ খুঁজে বেড়া, আমি তাহলে শুধু জরির বিয়ে দেব। তবে মনে রাখিস, আমি আবারও বলছি, বাস্তবে সৎ মানুষ বলতে কিচ্ছু হয় না। আমার বিশ্বাস আছে বাবা, আমি একদিন সৎ কাউকে খুঁজে পাবো। বাড়িতে কেউ আছেন নাকি? জি, আপনি কাউকে খুঁজছেন? জি, এখানে কি জামাল চৌধুরী নামে কেউ থাকেন? জি, আমার বাবার নামই জামাল চৌধুরী। জি, আমার নাম হাসান। আমি রূপগঞ্জে একটা কারবারে হিসাব দেখাশোনার কাজ করি। আপনার বাবা আজ একটা দোকানে এই ব্যাগটা ভুলে ফেলে এসেছিল, তাই আমি ফেরত দিতে এসেছি। জি আচ্ছা, আমাকে দিন, আমি বাবাকে দিয়ে দেব। আমি তাহলে আজ চলি। আরে, এই ব্যাগটাই তো আমি হারিয়ে ফেলেছিলাম। আমি অনেক খুঁজেছি, এতে অনেক টাকা, কিন্তু তুই কিভাবে পেলি এগুলো? হাসান নামের একজন এটা দিয়ে গেল বাবা। ছেলেটাকে আমি চিনি, ভালো ছেলে। বাবা, যে এতগুলো টাকা পেয়েও লোভ করে না, ফেরত দিতে পারে, সে অবশ্যই একজন সৎ এবং ভালো মানুষ। বাবা, তুমি এই ছেলের সাথেই কথা বলো, আমি এমন একজনকে বিয়ে করতে চাই। কি বলছিস মা? ওই ছেলের টাকা পয়সা কিচ্ছুটি নেই, ছোটখাটো একটা কাজ করে কেবল। তার সবচাইতে অমূল্য সম্পদটাই আছে, তার সততা। আমি এই ছেলেকে বিয়ে করতে চাই বাবা। ঠিক আছে, তোর যা ইচ্ছে তবে তাই হোক, তবে ছেলেটাকে পাত্র হিসেবে আমার পছন্দ নয়, বলে দিলাম। জরি, এই যে আমাদের বাড়ি, তুমি এখন থেকে এই বাড়ির বউ। বাড়ি পছন্দ হয়েছে তো? এত বড় বাড়ি আপনাদের, আর কত সুন্দর করে সাজানো। এখানে সবগুলো ঘরই এমন সুন্দর করে সাজানো। চলো, তোমাকে আমাদের ঘরে নিয়ে যাই। এত বড় ঘর, বাহ কি সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। এই নাও জরি, আমি তোমার জন্য একটা উপহার এনেছি। কি উপহার এনেছেন? নতুন গয়না? না না, গয়না নয়, এই শাড়িটা নিয়ে এসেছি, তোমাকে খুব মানাবে। আরে এ কি, শাড়িটায় তো সুন্দর কাজ করা নেই, দেখেও খুব একটা দামি বলে মনে হচ্ছে না। আমার এই শাড়ি পছন্দ হয়নি, আমার জরির কাজ করা অনেক দামি শাড়ি চাই। আচ্ছা ঠিক আছে, এখন আপাতত এটা নাও, আমি তোমাকে জরির কাজ করা শাড়ি এনে দেব। আর আমার নতুন গয়নাও চাই। আচ্ছা ঠিক আছে, নতুন গয়নাও এনে দেব। পড়ি, তোমাকে বড় বাড়ি বড় ঘর দেওয়ার সামর্থ্য আমার নেই। এই ছোট বাড়িতেই এখন তোমার সংসার গুছিয়ে নিতে হবে। হয়তো তোমার পছন্দ হবে না পড়ি। আমার খুব পছন্দ হয়েছে,
এমন একটা বাড়ি আমি সব সময় চেয়েছিলাম। কি যে বলো না পরি, কত বড় বাড়ির মেয়ে তুমি। আমার এই ছোট্ট বাড়িতে কি তোমার মন বসবে বলো? বাড়ি ছোট হোক কিংবা বড়, যে বাড়িতে শান্তি আছে সেখানেই সব কিছু আছে। নিজের বাড়ির এত আরামায়েশ, অর্থ সম্পদ, এসব কিছু ছেড়ে তুমি আমার মতো গরিব মানুষকে বিয়ে করেছ। আমি হয়তো সেভাবে তোমার চাহিদা পূরণ করতে পারবো না পরি। আমি কোনো গরিব মানুষকে নয়, আমি একজন সৎ মানুষকে বিয়ে করেছি, আর যার সততার মতো অমূল্য সম্পদ আছে। আমার আর কিছুর প্রয়োজন নেই। আমি তোমার জন্য একটা উপহার এনেছি পরি। আপনি আবার কষ্ট করে উপহার কেন আনতে গেলেন? না না, খুব কষ্ট করে তো কিছু আনিনি, শুধু একটা শাড়ি এনেছি। খুব সাধারণ একটা শাড়ি, রংটা তোমাকে খুব মানাবে এই ভেবে আমি নিয়ে এসেছি গো। দেখি দেখি। বাহ, খুব সুন্দর তো। এই রং আমার ভীষণ পছন্দ। তোমার পছন্দ হয়েছে পরি? খুব পছন্দ হয়েছে। আমি এক্ষুনি শাড়িটা পরে আসছি। এই নকশার চাইতে অন্য নকশাটা বেশি সুন্দর মনে হচ্ছে। আজ উনি আসুক, উনাকে বলে অন্য নকশার গয়নাটাও আনিয়ে নেব। কি করছো জরি? নতুন গয়নাটা দেখেছিলাম গো। হ্যাঁ গো, সেদিন আরেকটা গয়না খুব পছন্দ হয়েছিল আমার। আমাকে কিন্তু সেটাও কিনে দিতে হবে। মাত্র কালই তো একটা গয়না নিলে। তা নিয়েছি, কিন্তু ওই গয়নাটাই আমার মন আটকে আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শোনো, বাবার একটা চিঠি এসেছে। তাই নাকি? নিশ্চয়ই নিশ্চয়ই নেমন্তন্নের চিঠি। কই দেখি দেখি। হ্যাঁ ঠিকই তো, বাবা নেমন্তন্ন করেছেন, আমাদের যেতে বলছেন। পরিদেরও নেমন্তন্ন করেছেন কিনা কে জানে। তোমার ছোট বোন পরীর কথা বলছো? সে কিনা একটা গরিব লোককে বিয়ে করেছে। আর কার কথা বলবো বলুন? বাবার কত শখ ছিল আমার মতো বড় ঘরে পরীর বিয়ে দেবে। তা তো শুনলই না, জেদ করে একটা গরিব ছেলেকে বিয়ে করলো। তার নাকি সৎ মানুষ লাগবে। এখন কত দুঃখে কষ্টে আছে তা কে বলবে? সততা দিয়ে কি আর আরামায়েশ করা যায়? পড়ি পড়ি, দেখো দেখো, বাবার চিঠি এসেছে। বাবা চিঠি পাঠিয়েছেন? কই দেখি দেখি। হ্যাঁ গো, বাবা নেমন্তন্ন করেছেন আমাদের, কাল যেতে বলেছেন। তাই নাকি? হ্যাঁ যাব, আমরা অবশ্যই যাব। মনে হয় বাবা আপাকেও নেমন্তন্ন করেছেন। আপাকে দেখতে আমার খুব ইচ্ছে করে। সে নিশ্চয়ই বড়লোক স্বামীর ঘরে অনেক সুখে আছে। আপার সব সময় শখ ছিল বড়লোক কাউকে বিয়ে করবে। কাল তো দেখাই হবে, তখনই সব জানতে পারবে। হ্যাঁ, কতদিন পর বাবার বাড়ি যাব, আমার খুব আনন্দ হচ্ছে। আরে রে রে জরি, জামাই বাবাজি, তোমরা এসে পড়েছ। পথে কোনো কষ্ট হয়নি তো? না বাবা, আমাদের কোনো কষ্ট হয়নি। বাবা দেখো, তোমার জামাই তোমাদের জন্য 5 হাঁড়ি মিষ্টি এনেছে। আমি কত করে বললুম আমাদের বাড়িতে লোকজন নেই, এত মিষ্টি খাবে কি? কিন্তু সে শুনলই না। শ্বশুর বাড়িতে এত মিষ্টি না নিলে কি মানায়? কেমন আছো বাবা? আরে জরি আপা যে, কতদিন পর তোমায় দেখলাম, খুব ভালো লাগছে। বাবা তোদেরও নেমন্তন্ন করেছে বুঝি? হ্যাঁ আপা, বাবার চিঠি পেয়েই তো এলাম। বাবা বেশি কিছু আনতে পারিনি, এখানে 2 হাঁড়ি মিষ্টি আছে। মাত্র 2 হাঁড়ি মিষ্টি? তোর দুলাভাই তো 5 হাঁড়ি মিষ্টি এনেছে। অবশ্য এত কিছু আনবেই বা কি করে? আমাদের মতো কি এত টাকা পয়সা আছে? আরে তোরা কি বাইরে দাঁড়িয়ে এই সব কথা শেষ করে ফেলবি নাকি? চল চল, ভেতরে চল। জামাই বাবাজিরা, চলো চলো, ভেতরে চলো। বড় জামাই বাবাজি, তুমি বড় মাছের মাথাটা নাও। আরে আমি না,
ছোট জামাই বাবাজিকে আরেকটা মাছের মাথা দাও। ওরা তো গরিব, তাই না? বেশি বেশি ভালো খাবার খেয়ে যাক। আবার কবে এসব ভালো খাবার খেতে পারবে কে জানে। তা যা বলেছেন বাবা, প্রতিদিন এসব মাছ মাংসই তো খাই আমরা। তবে বাবা, এখানে যে মাংসটা খেলাম একদমই অন্যরকম। কিসের মাংস এটা? পাখির মাংস, বুঝলে জামাই বাবাজি। আমি নিজে বন্দুক দিয়ে শিকার করেছি। খাওয়া দাওয়া করে নাও, আমি তোমাকে আমার বন্দুকের সংগ্রহ দেখাবো। ছোট জামাই বাবাজি তো গরিব, ও ওগুলো বুঝবে না। বাবা, অনেক হয়েছে। আমি এই বাড়িতে আর এক মুহূর্ত থাকতে চাই না। হ্যাঁ গো, আপনার খাওয়া হয়েছে? চলুন এখন, বাড়ি চলুন। আরে পরি, তুই এত রাগ করছিস কেন? হ্যাঁ, এত জলদি চলে যাবি কেন? ওই গরিব বাড়ির প্রতি এত টান? গরিব বাড়ি হলেও সেটা আমার স্বামীর বাড়ি, আর আমার স্বামীর বাড়ি আমার কাছে সবচেয়ে আপন। আর আমার স্বামীর কোনো অপমান আমি সহ্য করব না। ও, গরিবের আবার মান অপমান? হ্যাঁ, আমরা গরিব হলেও আমাদের মান আছে। চলুন, এক মুহূর্ত আর এ বাড়িতে নয়। কি হয়েছে আপনার? আপনাকে এমন কেন দেখাচ্ছে? আমার সর্বনাশ হয়ে গেছে আমিনা। ব্যবসায় অনেক টাকা লোকসান হয়ে গেছে। সব কিছুর জন্য আমার বড় জামাই হাবিব দায়ী। হে, আপনি কি বলছেন? হাবিব আমার কথা বলে কারবার থেকে প্রচুর টাকা নিয়েছে। আমার অনেক ক্ষতি হয়ে গেল আমিনা। সব ক্ষতিপূরণ এখন আমাকেই দিতে হবে। কারো কাছ থেকে টাকা ঋণ নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই আমার। আপনি কেন এমন কাজ করতে গেলেন? আমার বাবার এত বড় ক্ষতি কি করে করতে পারলেন? তোমার এত এত চাহিদা, এত এত শাড়ি গয়নার প্রতি লোভ। আমি যদি এভাবে টাকা না নিতাম, তাহলে কিভাবে তোমার চাহিদা মেটাতাম বলো? তাই বলে আপনি আমার বাবাকে ঠকাবেন? এছাড়া আমার কোনো উপায় ছিল না। আমি দুঃখিত জামাল সাহেব, আমি আপনাকে কোনো ঋণ দিতে পারছি না। কেন আজিজ সাহেব? আমি কথা দিচ্ছি, আমি আপনার সব টাকা সময় মতো পরিশোধ করব। না জামাল সাহেব, আমি আপনার বড় জামাইয়ের প্রতারণার কথা শুনেছি। যে কারবারে আপনার বড় জামাইয়ের মতো প্রতারক জড়িত আছে, সে কারবারের কেমন দুর্দশা আমি তা অনুমান করতে পারছি। আমাকে মাফ করবেন। কর্তা, কি ব্যাপার হাসান, বলো। আরে ছোট জামাই বাবাজি, তুমি এখানে? জি বাবা, আমি এখানেই কাজ করি। হাসান, তুমি এনাকে চেনো নাকি? জি কর্তা, ইনি আমার শ্বশুর হন। আমি তার ছোট মেয়ে পরীর স্বামী। আমি সবই শুনেছি। কর্তা, আমার শ্বশুর মশাই আপনার সব ঋণ সময় মতো পরিশোধ করে দেবেন। দয়া করে এই বিপদ থেকে তাকে উদ্ধার করুন কর্তা। তুমি যখন বলছো তাহলে তো দিতেই হবে। বুঝলেন জামাল সাহেব, আপনার ছোট জামাই আমার এখানে হিসাব দেখাশোনার কাজ করে। তার মতো সৎ এবং ভালো ছেলে এখনকার সময় পাওয়াই যায় না। এমন সৎ মানুষ যখন আপনার পরিবারে আছে, তখন আমার আর কোনো চিন্তা নেই। আপনি তার শ্বশুর, এজন্যই আপনাকে আমি ঋণ দিচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ আজিজ সাহেব। বাবা, তোমার ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। না বাবা, এভাবে বলছেন কেন? আজিজ সাহেব অনেক ভালো মানুষ। উনি সব সময় বিপদগ্রস্তদের সাহায্য করেন। না বাবা, আজ তুমি না থাকলে আমি এই টাকাটা পেতাম না। আমাকে আমাকে তুমি মাফ করে দাও বাবা। তুমি গরিব দেখে আমি তোমাকে অনেক অপমান করেছি। না বাবা, এভাবে বলবেন না। আমি ওসব কিছু মনে রাখিনি। আমার মেয়ে পরি ঠিকই বলতো, সততার চেয়ে বড় সম্পদ আর নেই। আমি পরির সাথে দেখা করতে যাব বাবা। ওর কাছে আমার ক্ষমা চাইতে হবে। চলো বাবা, পরির কাছে আমাকে নিয়ে চলো। চলুন বাবা, চলুন।
বাবা, কাল রাতে তো একটু ঘুমালেন না। ডাক্তার আব্বাসের ওষুধ খেয়েছেন? খেয়ে কি কোনো উপকার বুঝতে পারছেন? ওষুধ সে তো কয়েকদিন হলো শেষ হয়েছে মা। তোরা মাঠে যাচ্ছিস, বৃষ্টি না নামলে এবারের ফসলও একদম শেষ হয়ে যাবে। থাক বাবা, চিন্তা করবেন না, আমরা 3 জন তো আছি। আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করে যাব। আপনি শুধু আমাদের ছায়া হয়ে থেকে যান। সৃষ্টিকর্তা যদি এবার আমাদের মুখ তুলে তাকান, তিনি বোধহয় আমাদের এত মানুষের ভিড়ে হারিয়ে ফেলেছেন, আর এই জন্যই তো আমাদের অভাব কিছুতেই ছাড়ছে না। ওভাবে বলতে নেই, হয়তো এটাই আমাদের পৃথিবীর পরীক্ষা। এই পৃথিবী হচ্ছে একটা পরীক্ষার মঞ্চ, যেখানে আমরা সবাই পরীক্ষার্থী। কিন্তু এমন একদিন আসবে যেদিন সবাই পরীক্ষার ফলাফল পাবে। আমরা তো কারো খারাপ কিছু চাইনি, নিজেরা কখনো অন্যায় করিনি, তাহলে কেন এত পরীক্ষা বলো? এখন একটু শান্তি পেতে ইচ্ছে করে, আর কিছুই ভালো লাগছে না যেন। মা, তোরা যদি এতটা ভেঙে পড়িস তাহলে কোথায় যাব বল? তোদের নিয়েও আমার এই সংসার। তোরা তো শক্ত থাক, তোরা শক্ত থাক। দিদি, এত খরায় ফসল কি করে হবে? গোয়ালে তো এক মুঠো খড় নেই, গরু ও গাভীরা খাবে কি? জাহানারা, তুই নাজমাকে নিয়ে আম বাগানে যা, যেখানে আমের সাথে কাঁঠাল গাছও রয়েছে। হয়তো সেখানে কিছু কাঁঠাল পেকেছে। না, তুই একা পারবি না, এত রোদ। আর সত্যি বলতে এই কাজ কোনো মানুষের পক্ষেই একা করা সম্ভব না। শোন, বাবাকে আজ রাতের ভাত দিতেই হবে। আজ 2 দিন ঘরে রান্না নেই। বাবাকে বুঝতে দেই না আমরা না খেয়ে আছি। সেটা তো আমিও চাই না, কিন্তু বাবা কেমন করে যেন সব বুঝে নেয়। বাবার থেকে যত কিছু আড়াল করার চেষ্টা করি না কেন, বাবা সব ঠিক বুঝে যায়। ইস, এত খরায় পথও একদম শক্ত হয়ে আছে, পাটাই বোধহয় কেটে গেল মাটির ধারে। ওই যে বলে না, অভাগা যেই দিকে যায় সাগরও শুকিয়ে যায়। আমাদের ব্যাপারটা হয়েছে ঠিক তাই। আমাদের ভাগ্য কি এমনই থাকবে? আমরা কি কখনো বাবাকে ভালো কিছু উপহার দিয়ে আগের মতো সুস্থ করে তুলতে পারবো না? কত ছেলেপুলে আজকাল তো বাবা মার কথা ভাবেই না, নিজেরা বড় হয়ে আলাদা হয়ে যায়। আর আমরা সব সময় আমাদের বাবা মা কিভাবে ভালো থাকতো সেটাই চেয়েছি, যদিও মাকে তো আর কিছুই দিতে পারলাম না। জানি না কি আছে কপালে, আর কষ্ট পেয়ে কি বা হবে বল? আমাদের জীবনটাই এত কষ্টের, এখন শুধু বাবাকে একটু শান্তিতে রাখতে চাই। শুনলি, কে যেন কাঁদছে, কোনো পশু নাকি? হ্যাঁ, কেমন যেন হঠাৎ ভয় লাগছে। সালমা দিদি, ঘরে ফিরে যাই, কেমন যেন একটা কান্নার আওয়াজ। আমার মনে হচ্ছে আজ একটু বেশি সন্ধে হয়ে এসেছে। আমি বারবার বললাম ওই দিক থেকে যাই, তোরা জোর করে এই দিক থেকে আসলি। কি দরকার ছিল এমন বিপদে পড়ার? সবই তো বুঝলাম, কিন্তু কান্না তো কিছুতেই থামছে না। হে কি কোনো ভূতের কাণ্ড নাকি? আমাদের ঘাড় মোটকে খাবে না তো? না না, এইভাবে বলিস না, সাহস রাখ মনে। আমাদের তো এত ভীতু হলে হবে না। আমরা হচ্ছি আমাদের বাবার 3 ছেলে আর 3 মেয়ে দুটোই। আমাদের শক্তির কাছে অন্য কোনো শক্তি কিছুই না। সালমা তো ঠিক কথাই বলেছে,
তুই কোনো কথাই বলছিস না যে? এতটা কান খাড়া করে কি শুনছিস? আমি ঠিক বুঝতে চাচ্ছি আওয়াজটা কোন দিক থেকে আসছে। আমার মনে হচ্ছে কোনো বাচ্চা এইভাবে কাঁদছে, কিন্তু কিসের বাচ্চা সেটা বুঝতে পারছি না। সেটাই বোঝার চেষ্টা করছি। জঙ্গলে তো অনেক ধরনের জিনিসই থাকে, আগে বুঝতে হবে, পরে পা বাড়াতে হবে। আমরা প্রথমে একটু চুপ করে শুনে নিই আওয়াজটা কোন দিক থেকে আসছে, তারপর ধীরে ধীরে সেখানে গিয়ে দেখছি আসল ব্যাপারটা কি। হ্যাঁ, ঠিক বলেছ। ওই তো ওই দিক থেকেই কান্নার আওয়াজ ভেসে আসছে। না, ওই শিশুর কান্না জঙ্গলের ভেতর থেকে আসছে। চল খুঁজি, আসলে এটা কিসের কান্না সেটা আমাদের বুঝতে হবে। মানুষের শিশুর কান্না এমন জঙ্গল থেকে কি করে আসবে? আমিও তো কিছুই বুঝতে পারছি না। কিসব হচ্ছে এগুলো? আসলে আমরা কি স্বপ্ন দেখছি নাকি সত্যি হচ্ছে এসব? হে কার সন্তান? এইটুকু বাচ্চাকে কেউ জঙ্গলে কি করে ফেলে যেতে পারে? দেখ তাবিজে কি লেখা, আশিক। এটা হয়তো বাচ্চাটার নাম। ঠান্ডা লাগেনি তো? ও যে জ্বর জ্বর দেখছি, আবার কান্নার সাথে ও হাঁচিও দিচ্ছে যে। সে ছেলেবেলায় তোদেরকে দেখেছি, এরপর আমাদের ঘরে আর কোনো বাচ্চা আসেনি, তাই অনেক কিছুই জানি না। এই প্রথমেই বাচ্চাটিকে কোলে নিলাম। ওকে গরম দিতে হবে। হ্যাঁ, ওর কান্না যেন কিছুতেই থামছে না, কিন্তু আশপাশে তো কাউকে দেখছিও না। কে ওর পরিবার? কে ওর বাবা মা? এখন এত কিছুর ভাবার সময় নেই রে। এখন সবাই আগে ওকে কোলে নিয়ে বাড়ি যেতে হবে। এতদিন আকাশে কোনো মেঘ দেখিনি, আজ দেখ মেঘে প্রায় অন্ধকার হয়ে গেছে। তাহলে কি বাচ্চাটা আমাদের জীবনে বৃষ্টির মতন সুখবর নিয়ে এলো? এইটাই তো প্রমাণ হলো, তাই না? ও যে আমাদের জন্য শুভ। আমার মনে হয় আমাদের কোলে নিয়ে ওকে এক মুহূর্তে বাড়ি ফিরে যাওয়া উচিত। এখানে কেউ নেই, প্রায় রাত হতে চলল, আর গুড়ি গুড়ি বৃষ্টিও তো হচ্ছে। এখন ওকে নিয়ে বাড়ি যেতে হবে। কিন্তু যদি কোনো সমস্যা হয়, ওর পরিবারের কেউ যদি ওকে এখানে রেখে যায় আর পরে এসে খুঁজে না পায়, তাহলে কি হবে? আমরা যদি ওকে এখান থেকে না সরাই, তবে জঙ্গলের অন্য পশু পাখি ওকে খেয়ে ফেলবে, আর ওর পরিবার তখন এমনিতেই ওকে এসে পাবে না। না, এইটুকু ছোট বাচ্চাকে আমি কিছুই হতে দেব না। আজ থেকেও আমাদের সন্তান, ও আমাদের পরিবারের অংশ। এবার থেকে আমাদের সন্তানকে আগলে রাখবো আমরা 3 বোন। বাবার সাথে সাথে আজ থেকে ও আমাদের দায়িত্ব। হ্যাঁ, আর ও হবে আমাদের 3 বোনের এক সন্তান। এই আমাদের ভাগ্যের পরীক্ষা। ওকে বাড়ি নিয়ে বাবাকে সব খুলে বলবো, বাবা ঠিক বুঝতে পারবে। এ কি নিয়ে এলি? গ্রামের লোক কথা বলবে, উল্টা পাল্টা কথা বলবে, সবাই অনেক বাজে কথা বলবে। বাবা, এই শিশুর যদি বাবা মা থাকতো তবে ওকে পেলে যেত না। আমরা এই মা হব বাবা। এত ছোট বাচ্চাটিকে আমরা কি করে জঙ্গলে রেখে আসতাম বলো? তোদের কি হবে মা? আমার তো সময় শেষ। যে কোনো সময় পরপারে আমি যে কোনো সময় পরপারে চলে যাব আমি। তোদের যদি কেউ কটু কথা বলে রে মা, তোরা কি করে সামাল দিবি তোরা? বাবা, আমরা তো ছোট থেকেই লোকের কথা শুনে আসছি, আর এখন এর থেকে বেশি কি বা শুনবো? মেয়ে বলে অনেক কথা শুনেছি, তার থেকেও বেশি কথা শুনেছি মেয়ে হয়ে কাজ করি বলে। এই যে লোকেরা আমাদের কথা শোনায়,
তারা কি আমরা না খেয়ে থাকলে আমাদের ঘরে বাজার করে দিয়ে যায়, নাকি আমাদের ঘরে খাবার পাঠিয়ে দেয়? বাবা, আমরা এসব নিয়ে আর ভয় পাই না, কারণ এদের কাজ মানুষকে কথা শোনানোর। মারে, তোরা এখন বড় হয়েছিস রে মা। তোদের এখন বিয়ে করে সংসার করার কথা, কিন্তু তোরা আমার জন্য নিজের সবকিছু বিসর্জন দিয়েছিস। বাবা, কখনো এইভাবে নিজেকে দোষারোপ করবেন না। আমরা আমাদের নিজেদের ইচ্ছায় এইভাবে আপনার জন্য করে যেতে চাই। আর সংসার আর কি, এখন তো আমরা বাচ্চার মা হয়েছি, আমাদের তো অনেক দায়িত্ব। যা ভালো মনে করিস কর, কিন্তু নিজেদের বিপদ নিজেরা ডেকে আনিস না, এতে তোদের কষ্টের ভার আরো বেড়ে যাবে। শুনলি তো, শুনলি? 3 বোন জঙ্গল থেকে কোন সন্তান এনেছে, নিশ্চয়ই কোনো পাপের ফল। ঢং কত, মনে হয় জঙ্গলে বাচ্চা পাওয়া যায়। মালেকা, মুখে আগুন পড়বে এমন কথা বললে। ওরা দরিদ্র কিন্তু পবিত্র ও পরিশ্রমী। সবাই যে খারাপ সেটা কিন্তু সত্যি না। তুই তো ওদের পক্ষ নিয়ে কথা বললি, নিশ্চয়ই তোরও কোনো স্বার্থ আছে, আর অনেক পরিশ্রমী সে তো দেখেছি। হে, কেমন কথা? এখানে আমার কি স্বার্থ? কেমন স্বার্থ? আমি তো আজই শুনলাম এই কথা। কত মানুষ নিজের পাপ ঢাকতে এমন কাণ্ড করে, ওসব আমার ভালোই জানা আছে। এই বাচ্চা ওদের 3 বোনে যে কোনো একজনের পাপের ফল। সব মানুষ পাপী আর লোভীও হয় না। আমার কোনো স্বার্থ নেই ওদের পক্ষে কথা বলে। তোমার যেমন মানুষ সম্পর্কে খারাপ কথা বললে ভালো লাগে, আমার মানুষ সম্পর্কে যেটা সত্য মনে হয় সেটাই বলি। ইস, নিজের খেয়ে পরের পরে আবার অন্য মানুষের সাফাই গাইব। আমার আর খেয়ে দিয়ে তো কোনো কাজ নেই। হ্যাঁ, সালমা, তুমি জানো আমি তোমাকে কতদিন ধরে চাই, কিন্তু বারবার তুমি আমাকে প্রত্যাখ্যান করো। আমার ঘর তোমার আলোয় কবে আলোকিত হইব বলো? আপনার ঘরে তো 3-3টে বউ আছে, তারপর অন্য মেয়ের দিকে কি করে চোখ যায়? শুধু শুধু আমাকে কেন পেঁচিয়ে ধরতে চাচ্ছেন? এই গ্রামে আমার বিরুদ্ধে কেউ টিকতে পারে না, মনে রাখবা। আর আমার 3টা কেন, 5টা বউ যদি থাকে তাতে তোমার কি? আমি তোমারে ঠিক রাখলেই তো সব ঠিক, তাই না? আপনি আমাকে ঠিক রাখবেন, কিন্তু আমার তো আপনি একটাই স্বামী হবেন। আমি কি করে মেনে নেব আপনার 3 বউকে? আমি কি তোমার জন্য আমার 3 বউরে ছাইরা দিমু, তুমি সেটা কইতাছ? আমারও তো তাগো ঘরে পোলা মাইয়া আছে বড় বড়। তুমি কি চাও কও, কি চাও তুমি? আপনার কি মাথা খারাপ? আমি আপনার মতো বুড়ো লোককে কেন বিয়ে করতে যাব? গ্রামে কি আর কেউ নেই? আপনাকে আমি কখন বললাম যে আপনার অন্য বউদের ছেড়ে দিয়ে আমাকে বিয়ে করতে? এত বড় অপমান আমি সহজে মাইনা নেব না। তোমরা নিজেরা পাপ কইরা ঘরে বাচ্চা আনছ, সবার সামনে আবার ভালো সাজ, তাই না? আমি পুরা দেইখা ছাড়মু, পুরা দেইখা ছাড়মু। আপনি যতটুকু ইচ্ছে ততটুকু দেখেন, আমার আর দেখতে ইচ্ছে করছে না আপনাকে। মাগো, এই শিশুটার জন্য তোদের কি অপমানিনা সইতে হইব রে। কতদিন অসুস্থ আমি, তোদের কিচ্ছু বুঝতে দেয়নি। আমার শরীরের কষ্টে
তোদের কষ্ট না বাইরে যায় তার জন্য আমি লুকায় রাখছি। বাবা, আপনি এত অসুস্থ, একটিবার আমাদের জানাতেন আপনার শরীরের কষ্ট। আমাদের কষ্ট তো এখন হবে যখন আমরা আপনাকে হারাবো। মারে, তোদের কষ্ট কমানোর জন্য আমি নিজে কষ্ট সহ্য করছি, আর এখন এই বাচ্চাটার জন্য তোদের কতই না কষ্ট আর অপমান সহ্য করতে হইতাছে, সেটা আমি কি জানি না? বাবা, ডাক্তার আব্বাসকে ডাকো। আমাদের বাবা এমন করছে কেন? বাবা, ও বাবা। বাবা, আপনি শুধু আমাদের সাথে থাকুন, আমাদের সাথে থাকুন, আমাদের সব ঠিকভাবে হবে। আপনাকে হারালে আমাদের কি দিক নির্দেশনা খেয়ে দেবে বাবা? দেরি হয়ে গেছে, বাবা চলে গেছেন। বাবা আর আমাদের সাথে নেই, তিনি এই দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে চলে গেলেন। এই জমি এখন আমার, কেউ প্রতিবাদ করলে দেহি কার সাহস প্রতিবাদ করার। এ তো অন্যায়, এখানে সাহসের কি আছে? যেটা অন্যায় সেটা তো অন্যায়। অন্যায়? আইন তো আমি নিজেই। অন্যায় হইলে আইনের বিচার আছে না? আর এই আইন তো আমি নিজেই, তাহলে কেমনে অন্যায় হইতাছে বল? এই জঙ্গলেই আমরা নতুন করে শুরু করব, গ্রামে আর ফিরবো না। সেখানে মানুষের মধ্যে কোনো মনুষ্যত্ব নেই, সেখানে আমরা কখনো থাকবো না। আশিক, তোর জন্য পায়েস বানিয়েছি। পায়েস তো তোর খুব পছন্দ। ও তো অনেক কিছু পছন্দ, আমাদের জন্য একটু করো। সব সময় শুধু ছেলের জন্যই রান্না করো, আমাদের বুঝি খেতে ইচ্ছে হয় না? একদম ঠিক বলেছিস। তুই যেমন সব সময় ছেলের জন্য কিছু বানিয়ে রাখিস, তেমনি আমরাও। মা, তোমরা দেখো, আমি বড় হয়ে ডাক্তার হব। তখন তোমাদের সবাইকে নিয়ে বেড়াতে যাব। তোমাদেরকে অনেক কিছু বাজার থেকে এনে রান্না করে খাওয়াবো। আমরা 3 মা থাকতে তোকে কেন রান্না করতে হবে বাবা? আমরা আছি তো বাবা। মা, তোমাদের বুঝি কষ্ট হয় না? তোমাদের আমি বড় হলে আর কষ্ট করতে দেব না। তোমাদেরকে আমি রান্না করে তারপর নিজেই খাইয়ে দেব। মাদের এত ভালোবাসিস বাবা? সব সময় তোর 3 মাকে তুই এভাবেই আগলে রাখিস। তুই ছাড়া তো আমাদের কেউ নেই। তুই তো আমাদের সব কিছু রে, আমাদের সব খুশি তো তুই। তুই সুখে থাকলেই আমরা খুশি। মা, আমি তোমাদের খুব ভালোবাসি মা। সালমামা, এই নিম পাতা জ্বর সারায়। এটা খেতে তিতে হলেও এটার অনেক উপকার। তুই যেন একটা ছোট্ট ডাক্তার, এত কিছু কি করে জানিস? এত ছোট বয়সে তো আমি কিছু বুঝতামই না। ওকে পড়াশোনা শেখানো দরকার, ওর এই বিষয়ে খুব আগ্রহ। আমাদের এই বিষয়টা নিয়ে গভীরভাবে ভেবে দেখা দরকার। ও ছোট থেকেই পড়াশোনায় খুব উৎসাহী। হ্যাঁ, তা ঠিক। অন্যদের থেকে পড়াশোনায় ও খুব ভালো। আমাদের ওকে ঠিক মতো পড়াশোনা করার জন্য যা যা লাগে সেটাই করতে হবে। ওষুধ তো কাজ করছে না। প্রাণ ভিক্ষা চাইলে বড় ডাক্তার ডাকো। এ বাবা, আমার কাজ নয়, আমাকে দিয়ে হবে না। আমি আমার সব ধরনের চেষ্টা করলাম, এটা আমার চেষ্টার বাইরে।
সেই বোনেদের কথা মনে আছে? তাদের ছেলেটা এখন ভেষজ চিকিৎসক, খুব নাম করেছে। এখন ওদের আর কোনো কষ্ট নেই। কি বললেন? এ কি করে সম্ভব? আমারে তো ওই ডাক্তার কিছুতেই চিকিৎসা দিব না, তাইলে তো আমার মইরা যাইতে হইব। তুই তুই সেই ছোট্ট বাচ্চাটা না, যার কারণে 3 বোন রে গ্রাম ছাড়া হইতে হয়েছিল? চাচা, আমি আপনাকে সুস্থ করব। আমার 3 মা শিখিয়েছে মানুষের সেবা করতে। মানুষের সেবা করার জন্যই আমি আজ চিকিৎসক হয়েছি। আমি পাপী, আমি ক্ষমা চাইতাছি। জীবনে যত পাপ করছি তার মধ্যে সব থেকে বড় পাপ হইতাছে তোর মায়ে গোল লগে নিজেদের বাড়ি থেকে তাড়াইয়া দিছি তোর মায়ে গরে। আর সেই পাপের শাস্তি আমি পাইতাছি রে, সেই পাপের শাস্তি আমি পাইতাছি। এই জমি, এই ঘর সব তোমাগর। আমি অন্যায় করছি, তোমাগো সাথে আমি অন্যায় করছি। বহু বছর আগের পাপ আমারে এত বছর পর শাস্তি দিল। আমারে ক্ষমা কইরা দাও, ক্ষমা কইরা দাও আমারে। আমরা শুধু আমাদের সম্মান চেয়েছিলাম আর আমাদের আশিককে নিয়ে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু আমাদের কথা কেউ শুনেনি। বাবাকে ওই কষ্ট নিয়ে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছিল। আজ আমাদের আশিক আমাদের বাবা হয়ে এই গ্রামে ফিরিয়ে আনলো। এখন থেকে আশিকই তো আমাদের বাবা, তাই বাবার মতনই কাজ করেছে। কত খারাপ কথা শুনেছি 3 বোনের নামে, কেউ একবারও ভাবলো না ও তো আমাদের চোখের সামনেই ছিল। এই বাচ্চা যদি ওদের কারো হতো তাহলে সেটা কি আমাদের নজর এড়াতো? ঠিক কথা। মাইয়ারা কি মাতৃত্ব চাইলেই ডাকতে পারে নাকি? মানুষ একবারও ভাবে না, হুদাহুদি মানুষের দোষারোপ করে। মা, আমি তো এখন সব জানি কি করে আমাকে তোমরা পেয়েছো, কিন্তু কখনো জিজ্ঞেস করিনি একটা কথা। কোন কথা বাবা? সবার কথার এক কথা, আমরা 3 জনই তোর মা, কেউ বেশি কম নই। সেটা আমি খুব ভালো করে জানি মা। আমি জানতে চাইছি আমার জন্মদিন কবে, আর সেটা কি করে জানলে? আমরা 3 বোন যেদিন তোকে কোলে করে নিয়ে এসেছি ঠিক সেই দিনই আমরা তোর জন্মদিন পালন করি। বাহ, শাড়ির রংটা একদম আমার মনের মতো হয়েছে। যাক, শাড়িটা পাওয়ার সাথে সাথেই কিনে ফেলেছি। না হয় শাড়িটা পরে আবার কোথায় পেতাম? যদিও জমানো টাকাগুলো খরচ হয়ে গেছে। তাতে কি, ভাগ্যিস শাড়িওয়ালা এদিক দিয়ে যাচ্ছিল। যাই, শাড়িটা লুকিয়ে রাখি গে। উনি যদি এসে দেখে ফেলেন তাহলে খুব রাগ করবেন। মা, আমায় একটা পুতুল কিনে দাও না গো, সবাই পুতুল নিয়ে খেলছে। পুতুল? ঘরে খাবার নেই আবার পুতুল চাই? তোর বাবাকে বলতে পারিস না? আমাকে চালাস কেন? বলেছিলাম, বাবা বলেছে হাতে টাকা আসলে সামনের পৌষ মেলা থেকে কিনে দেবে। তাহলে আর কি, ওই আশাতেই বসে থাক। কেন? তোমার কাছে তো টাকা আছে, ওটা দিয়ে কিনে দাও না মা। টাকা? আমার কাছে টাকা আসবে কোথা থেকে? কেন? একটু আগেই তো দেখলাম তুমি শাড়িওয়ালা কাকুকে ডাকাডাকি করছো। শাড়ি কেনার জন্যই তো ডাকছিলে। তুই দেখলি কি করে? আমি তো ওখানে যে গাছটা আছে সেখানেই খেলছিলাম। তা মা, কি শাড়ি নিলে দেখি একটু। শাড়ি না তো, আমি কোনো শাড়ি কিনিনি। আমি শাড়ি কিনবো কোথা থেকে? কি যে বলিস না। যা তো, যা এখান থেকে, এখন খেলতে যা। খেলবো কি করে? পুতুল কিনে দিলেই তো খেলতে পারবো।
তোর বাবাকে গিয়ে বল, যা পুতুল কিনে দিতে হবে। ইস, শখ কত। ঠিক আছে মা, আমি বাবাকেই বলবো। কি বলবি? হ্যাঁ, পুতুল কিনে দেবার কথা বলবো, আর কি। যাক, তাও ভালো। আমি তো আবার ভাবলাম ও আবার সবকিছু বলে দেবে নাকি। যাকি, আই সুটকি, যা তো, অনেক বকবক করেছিস, এখন হাত মুখ ধুয়ে ঘরে আয়। আসছি মা, এক্ষুনি আসছি। কিরে মা ছুটকি, কি করছিস? বাবা এসেছে, বাবা এসেছে। জানো বাবা, টুস্কির না কি সুন্দর একটা পুতুল আছে, আমাকেও একটা পুতুল কিনে দিতে হবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, দেব মা, আমাকে একটু সময় দে। সত্যি দেবে বাবা? হ্যাঁ মা, তোকে ছাড়া কাকে দেব বল? কি গো, আজ বাজার তো আনলেন না? কি রান্না করব, আর খাবেনই বা কি? একটু কষ্ট করো লতা, ঘরে যা আছে আজ তা দিয়েই চালিয়ে দাও। কাজের চাপে আজ বাজার করার সময়ই পাইনি। ঘরে কিছু থাকলে তো চালাতে পারবো, ঘরে ডাল আর আলু ছাড়া কিছু নেই। ডাল আর আলু ভর্তা দিয়েই না হয় আজ চালিয়ে দাও, কি আর করা বলো? ডাল আর আলু ভর্তা? তুমি তো জানোই ওসব আমি খেতে পারি না। আজ না হয় একটু কষ্ট করে খাও, আমি কাল কিছু বাজারে নিয়ে আসার চেষ্টা করব। তুমি চেষ্টা করলেই বা কি, কটা শুকনো শাক আর কিছু সবজি ছাড়া কি বানতে পারবে? শুকনো শাকই যদি তোমাকে খেতে হয়, তাহলে বুঝবে সৃষ্টিকর্তা তোমার ভাগ্যে তাই লিখে রেখেছে। হয়েছে হয়েছে, আর সৃষ্টিকর্তার ওপর দোষ চাপাতে হবে না। কদিন ধরে একটু বড় মাছ খেতে খুব ইচ্ছে করছে। কি পোড়া সংসারে এলাম, আলু আর ডাল ছাড়া কিছুই চটে না কপালে। তাড়াতাড়ি পা চালিয়ে যেতে হবে, কত বেলা হয়ে গেল যে। এই যে উপেন, ভালোই হয়ে গেল তোমার সাথে দেখা হলো। আমি তোমার কাছেই যাচ্ছিলাম। তা তুমি এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? আরে বন্ধু, আর বলো না, আমি যাচ্ছি আমার সবজি খেতে। আজ উচ্ছে তুলে হাটে বিক্রি করতে যাব, দেখি কেমন বিক্রি হয়। ঠিক আছে বন্ধু, যাও, দেখো কি অবস্থা। তবে বন্ধু, আমি আসলে তোমাকে এগুলো দিতে যাচ্ছিলাম। কি এগুলো? মনে হচ্ছে কিছুর বীজ। এগুলো সব লাউয়ের বীজ। তুমি তো জানোই কিছুদিন আগে আমার দাদা মারা গিয়েছেন। তিনি মারা যাওয়ার আগে আমাকে এই লাউয়ের বীজগুলো দিয়ে গিয়েছেন, বলেছিলেন এগুলো কোনো দুঃখী লোককে দেওয়ার জন্য। দুঃখী লোক? হ্যাঁ, দুঃখী লোক। বন্ধু, আমি জানি তুমি কত কষ্ট করে সবজি ফলাও, দিন রাত সব এক করে পরিশ্রম করো, এর পরেও এত ভালো ফলন পাচ্ছ না, পরিবারের চাহিদা মেটাতে পারছো না। তুমি ঠিক বলেছ ভাই, মেয়েটা সব সময় বায়না করে খেলনার জন্য, একটু ভালো মতো বাজারও করতে পারি না। হয়তো সৃষ্টিকর্তারই কোনো পরীক্ষা এটা। হয়তো। আমি জানি বন্ধু তুমি কতটা দুঃখী। বন্ধু, এই লাউয়ের বীজগুলো আমি তোমাকে দিতে চাই। না বন্ধু, আমি কেন? এ তো তোমার দাদার স্মৃতি। তুমি না করো না বন্ধু। আমার দাদা যখন এই বীজগুলো দিয়েছেন, নিশ্চয়ই এর মধ্যে কোনো ভালো গুণাগুণ আছে। তুমি এগুলো নাও, এগুলো নিয়ে তোমার খেতে লাগাও, কেমন? আচ্ছা ঠিক আছে বন্ধু, তোমাকে অনেক ধন্যবাদ। আমি তাহলে এখন যাই। হায় হায়, এ কি হয়ে গেল আবার? আবার সবগুলো গাছ যে মরে গেল। আমি এখন বাজারে কি নিয়ে যাব, কি বিক্রি করব? আমি এখন কি করব? আমার তো সর্বনাশ হয়ে গেল। নরেনের দেওয়া লাউয়ের বীজ, হ্যাঁ, আমি এই বীজগুলো বুনবো। দেখি বীজগুলো কিভাবে আমার ভাগ্য পরিবর্তন করে। বাজার এনেছো? কই দেখি দেখি, কি বাজার এনেছো? আমি কোনো বাজার আনিনি গিন্নি। সে কি, তুমি বাজার আনোনি? তাহলে রান্না করব কি?
আর খাবই বা কি? মেয়েটা আবার না খেয়ে আসে, কিছু বললে তো শোনো না তুমি। গিন্নি, আমার সমস্ত সবজি গাছ মরে গেছে। আমি আজ কোনো সবজি তুলতে পারিনি। সবজি বিক্রি করেই তো বাজার করি। কি বলছো কি সব? সবজি গাছ সব মরে গেছে? তাহলে তাহলে আমরা চলবো কি করে? এবার যে তবে না খেয়ে মরতে হবে। তুমি কোনো চিন্তা করো না, তুমি কোনো চিন্তা করো না লতা। আমি কিছু লাউয়ের বীজ লাগিয়ে দিয়ে এসেছি, দেখি এবার কি হয়। তুমি আবার লাউয়ের বীজ লাগিয়ে দিয়ে এসেছো? তুমি কোনো সবজি চাষ করতে পারো না, সব সবজি গাছই মরে যায়। কেন শুধু সবজি চাষ করবে? অন্য কিছু কাজ করতে পারো না? সব সঞ্চয় দিয়ে এবার সবজিগুলো লাগিয়েছিলে। কি করব বলো, না খেয়ে তো মরতে পারি না, তাই সবজিটাই চাষ করতে পারি, এজন্যই সবজি চাষ করি। তুমি সবজিও চাষ করতে পারো না? চাষ করতে পারলে কি সবজি গাছগুলো এভাবে মারা যেত? আমার মন বলছে এবার ভালো কিছু হবে লতা, একটু অপেক্ষা করো। অপেক্ষা করতে করতে তো জীবনটা চলে গেল। সত্য সব। এবার বলে রাখলাম, এত দুঃখে সংসার করব না। মেয়েকে নিয়ে আমি বাপের বাড়ি চলে যাব। মা, বাবাকে একটাবার সুযোগ দাও না। আমরা বাবাকে রেখে গেলে বাবা যে একা হয়ে যাবে। ঠিক আছে, তুই খেলতে যা। আমার লাউ গাছে দেখছি লাউ ধরেছে, কিন্তু এ কি, লাউ দেখছি মাত্র একটাই ধরেছে। আচ্ছা ঠিক আছে, কি আর করা, যাই এটাকেই কেটে নিয়ে বিক্রি করার চেষ্টা করি, দেখি ভাগ্যে কি আছে। আমাকে কেটো না, আমাকে কেটো না গো, আমাকে কেটো না। এই কে, কে আবার কথা বলে? কে? আমি আমি গো, আমি আমি লাউ। তুমি তুমি কথা বলতে পারো? ভূত, ভূত তুমি? আমি ভূত নই, আমি কথা বলতে পারি গো। আমি কোনো সাধারণ লাউ নই। তাহলে তুমি কে? আমার জমিতে কেমন করে এলে? আমি এক জাদুকর, জাদুর নিয়ম ভঙ্গ করেছিলাম, তাই আজ অভিশাপে আমি লাউ হয়ে গেছি। মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। তাহলে শোনো, আমি এক জাদুকর ছিলাম, আমার নাম জয়রাজ। একদিন হিং টিং ছা। জয়রাজ? জি গুরুজি। তুই এই জাদু কার জন্য করছিস? গুরুজি, নন্দীপুরের জমিদারের জন্য। উনি পাশের গ্রামে অজয় দিঘির জমিদার হতে চান। তুই জানিস না, নন্দীপুরের লোকেরা খুব দুঃখে আছে। এই জমিদার যদি অজয় দিঘির জমিদার হয়, তাহলে তো অজয় দিঘির লোকেরাও দুঃখে কষ্টে পড়বে। আর এই জমিদার অনেক অত্যাচারী, তুই তাদের দুঃখে কষ্টে ফেলতে চাস? গুরুজি, তিনি অনেক টাকা দেবেন এটা বলেছেন, তাই তো। কি বললি তুই? তুই তোর জাদুর বিনিময়ে মূল্য নিচ্ছিস, তাও টাকা? টাকার এত লোভ হয়েছে তোর? গুরুজি, এভাবে আর কতদিন? জাদু শিখেছি তো নিজের লাভের জন্য, আমি নিজের লাভ দেখব না? না, আমরা জাদু করি অন্যের লাভের জন্য, মানুষের উপকারের জন্য। তুই জাদু শক্তিকে অন্যের ক্ষতির জন্য ব্যবহার করতে চাচ্ছিলি, নিজের লাভের জন্য ব্যবহার করতে চাচ্ছিলি। গুরুজি, তাতে দোষের কি আছে? দোষ? এভাবে জাদুর ক্ষতি হয়, জাদুর গুণ নষ্ট হয়। আমরা জাদুর নিয়ম ভঙ্গ করতে পারবো না। তুই এই নিয়ম ভঙ্গ করেছিস, তোকে এই শাস্তি পেতেই হবে। না গুরুজি, না, দয়া করে আমাকে কোনো শাস্তি দেবেন না গুরুজি। না, তুই দুঃখী মানুষের কষ্ট বুঝতে পারিসনি, তোকে এই শাস্তি পেতেই হবে। এরপর গুরুজি আমাকে কিছু লাউয়ের বীজের মধ্যে বন্দি করে ফেলেন। এরপর আমি নানাভাবে হাত বদল হই, কিন্তু প্রত্যেকে আমাকে দিয়ে সমস্যার সমাধান করে
বিনিময়ে মূল্য হিসেবে টাকা নিয়েছিল। কি বলছো তুমি? কি বলছো এসব তুমি? আমি নিজে টাকার লোভে জাদুর নিয়ম ভঙ্গ করেছিলাম গুরুজি, তাই এই টাকাকেই আমার জন্য অভিশাপে রূপান্তরিত করেছিল। এই টাকার কারণে আমি বারবার বীজে পরিণত হই। কিন্তু আমি তো একজন চাষি। আমি যদি এই গাছ থেকে কোনো লাভ ফলন না পাই, তাহলে আমার গাছ রেখে কি লাভ? তুমি আমাকে কেটে বিক্রি করে দিও না, আমি বাঁচতে চাই। আমি তোমাকে তোমার সব সমস্যার সমাধান বলে দেব, এতেই তোমার জীবন সুন্দরভাবে চলবে। কিন্তু তার বিনিময়ে মূল্য হিসেবে তুমি কোনো অর্থ নিতে পারবে না। কেমন করে সমস্যার সমাধান করবে তুমি? শোনো, তুমি আমাকে কাটলে আমার কথা বলার ক্ষমতা হারিয়ে যাবে। আমি বিনিময়ে মূল্য নেওয়ার 3 দিন পর আবার বীজে পরিণত হয়ে যাব। তাই বলছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে কাটবো না এবং সমস্যা সমাধানের বিনিময়ে কোনো মূল্যও নেব না। এতে যদি তোমার উপকার হয় তাহলে আমি তাই করব। তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু। আমি কথা দিচ্ছি আমি তোমার বন্ধু হয়ে থাকব। তবে তোমার এখন বাড়ি যাওয়া প্রয়োজন বন্ধু। তোমার স্ত্রীর খুবই অসুখ। লতা, কি হয়েছে লতার? তোমার স্ত্রীর পাঁজরের হাড়ে খুব ব্যথা হচ্ছে। তুমি আমার এই গাছের একটা পাতা নিয়ে যাও। পাতাটা পানিতে সেদ্ধ করে সেই পানিটা তোমার স্ত্রীকে খাওয়িয়ে দিও, দেখবে ব্যথা চলে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। লতা, খুব বেশি ব্যথা করছে। আমি আমি ব্যথায় মরে যাচ্ছি, আমাকে বাঁচাও। তুমি কোনো চিন্তা করো না, তুমি এক্ষুনি ভালো হয়ে যাবে। এই নাও, এটা খেয়ে নাও। এটা খেলে তোমার ব্যথা কমে যাবে। আমার ব্যথাটা কমে গেছে। আরে, ব্যথাটা তো একদমই কমে গেছে। তুমি আমায় কি ওষুধ খাইয়েছো? এটা একটা লাউ পাতা সেদ্ধ করা পানি। লাউ পাতা সেদ্ধ পানি? অদ্ভুত এক ওষুধ তো। তুমি এই ওষুধ কোথায় পেলে? আমার এক বন্ধু দিয়েছে, সে অনেক অসহায়। বন্ধু? হ্যাঁ, বন্ধু। লাউ বন্ধু, ও লাউ বন্ধু। কে, উপেন নাকি? বন্ধু তুমি এসেছ? হ্যাঁ বন্ধু, আমি এসেছি। কাল তোমার দেওয়া ওষুধ খেয়ে আমার স্ত্রী সুস্থ হয়ে গেছে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু। না না বন্ধু, আমাকে ধন্যবাদ দিতে হবে না। বন্ধুর উপকার করতে পেরেছি, এটাই অনেক। বন্ধুর সমস্যার সমাধান তো আমি করতে পারি, তাই না? আমার সাধ্যের মধ্যে ছিল, তাই আমি সমাধান করতে পেরেছি। তারপরেও বন্ধু, তুমি আমার অনেক বড় উপকার করেছ। বন্ধু, আমি কি তোমার কোনো উপকার করতে পারি? তোমাকে অভিশাপ মুক্ত করতে পারি? তোমাকে কোনো সাহায্য করতে পারি আমি? আমি অভিশাপ মুক্ত হয়ে আবার মানুষ হয়ে গেলে আমার কোনো জাদু শক্তি থাকবে না। তখন আমি কারো সমস্যার সমাধান করতে পারবো না। আচ্ছা তাই নাকি? তাহলেও তো সমস্যা। হ্যাঁ তাই বন্ধু। এখন তোমাকে একটা কথা বলি। হ্যাঁ বলো। বাড়িতে গেলে তোমার বন্ধু জামাল তোমার বাড়িতে আসবে। জামালের বেশ কিছু টাকা হারিয়ে গেছে, তোমার কাছে টাকা ধার নিতে আসবে। তুমি তাকে এই গাছের একটা ফুল দিও এবং বলো যেখান থেকে টাকা হারিয়ে গেছে ফুলটি যেন সেখানে রাখে। বন্ধু জামালের টাকা হারিয়ে গেছে? হ্যাঁ, তুমি তাকে এই ফুল দিয়ে টাকাটা খুঁজে পেতে সাহায্য করো। তোমার বন্ধুর অনেক উপকার হবে। আচ্ছা ঠিক আছে। আপনি এসেছেন, আসুন হাত মুখ ধুয়ে কিছু মুখে দিন। আমি জামালের জন্য কিছুক্ষণ অপেক্ষা করব লতা, তারপর খাবো। জামাল ভাই? জামাল ভাই আসবেন নাকি? হ্যাঁ, জামাল আসবে। আচ্ছা, তুমি হাত মুখ ধুয়ে বসো, এরপর খেতে দেব। খেতে খেতেই হয়তো জামাল ভাই চলে আসবেন। মা সুটকি, তোর বাবাকে একটু পানি দে মা। বাবা, তোমার পানি।
আমারও খুব খেতে পেয়েছে মা। হাত মুখ ধুতে গেলে যদি চলে আসে, না, বরং আমি একটু অপেক্ষা করেই যাই। আচ্ছা ঠিক আছে। ওপেন, ওপেন, বাড়ি আছো বন্ধু? কে? জামাল বন্ধু, তোমার অপেক্ষাতেই ছিলাম। আমার অপেক্ষায়? হ্যাঁ, ভেতরে এসো বন্ধু, ভেতরে এসো। আমি সব জানি বন্ধু। এই ফুলটি যেখান থেকে টাকা হারিয়ে গিয়েছে, তুমি সেখানে রেখে দাও, টাকাটা খুঁজে পাবে। তুমি কি করে জানলে বন্ধু? আমি সব জানি। যাও বন্ধু, দেরি করো না। আচ্ছা ঠিক আছে। লাউ ফুল টাকা হারানোর জায়গায় রেখে দিলে টাকা খুঁজে পাবে? ব্যাপারটা কি হয় শেষ পর্যন্ত আমাকে দেখতেই হবে তো। উপেন, উপেন, তুমি বাড়ি আছো? আরে জামাল ভাইসে, না, উনি তো এখন বাড়িতে নেই। আপনি বসুন, কিছুক্ষণ পরই উনি চলে আসবেন। না ভাবি, আমি এখন বসবো না, আমার এখন সময় নেই। পরে এসে আমি দেখা করে যাব ভাবি। এই নিন, উপেনকে টাকাটা দিয়ে দেবেন। টাকা? কিসের টাকা? কাল উপেনের দেওয়া লাউ ফুল দিয়ে আমি আমার হারানো টাকাগুলো খুঁজে পেয়েছি, তাই এই টাকাগুলো উপেনকে খুশি হয়ে দিলাম। আমার অনেক উপকার হলো ভাবি। বাহ, এ তো দারুণ খুশির ব্যাপার। আচ্ছা ঠিক আছে ভাই, আমি ওনাকে টাকাগুলো দিয়ে দেব। আচ্ছা ভাবি, আমি তাহলে আসি। আচ্ছা ভাই, ঠিক আছে। বাহ, টাকাগুলো তো পেলাম। আজ উনি বাড়ি আসুক, ওনার কাছ থেকেই লাউ ফুলের রহস্য আমায় জানতেই হবে, আর আরো টাকা কামানোর রাস্তা বের করতে হবে। তুমি এসেছো? এই দেখো কত টাকা পেয়েছি। টাকা? টাকা কোথায় পেলে তুমি? জামাল ভাই টাকাগুলো দিয়ে গেছেন, তুমি কাল তার সমস্যার সমাধান করে দিয়েছো, তাই উনি টাকাগুলো দিয়ে গেলেন। তুমি এ কি করলে? তুমি তুমি জানো না তুমি কত বড় সর্বনাশ করে ফেলেছ? তুমি কিচ্ছুটি জানো না। মানে কি বলছো কি তুমি? তুমি জানোই না যে তুমি কি করেছ। না জানি আমার লাউ বন্ধু কেমন আছে। না, আমাকে এক্ষুনি যেতে হবে। লাউ বন্ধু, ও লাউ বন্ধু, লাউ বন্ধু, আমার লাউ বন্ধু হারিয়ে গেল। আমার লাউ বন্ধু আমার ভুলের জন্য হারিয়ে গেল। আমি এখন কার কাছে আসব? কার সাথে আমি সুখ দুঃখের কথা বলবো? আমার লাউ বন্ধু, তুমি ফিরে এসো। তোমার জাদু শক্তির কোনো প্রয়োজন নেই, তুমি ফিরে এসো বন্ধু। তুমি লাউ কিংবা মানুষ হও, তোমার কোনো জাদু শক্তি থাকুক আর না থাকুক, তুমি শুধু ফিরে এসো। তুমি ফিরে এসো, ফিরে এসো বন্ধু। উপেন অঝরে কাঁদতে থাকে। উপেনের চোখের জল গিয়ে লাউ গাছটার গোড়ায় পড়ে। হঠাৎ সেখান থেকে চারদিক আলোকিত হয়ে যায়, আর সেই আলোর মধ্যেই জয়রাজ দাঁড়িয়ে আছে। জয়রাজ অভিশাপ থেকে মুক্ত হয়েছে। উপেন, উপেন, তুমি? তুমি কে? আমি উপেন, আমি তোমার সেই লাউ বন্ধু। আমার কণ্ঠ শুনেও বুঝতে পারছো না? লাউ বন্ধু, তুমি অভিশাপ মুক্ত হয়েছ। আমার যে কি খুশি লাগছে। হ্যাঁ বন্ধু, তোমার অকৃত্রিম ভালোবাসায় আমি অভিশাপ মুক্ত হয়েছি। একমাত্র তুমিই বললে আমার জাদু শক্তির কোনো প্রয়োজন নেই, আর আমি ফিরে আসলেই তুমি খুশি, তাই আমি অভিশাপ মুক্ত হয়ে ফিরে এসেছি। তুমি খুশি হয়েছ তো? হ্যাঁ লাউ বন্ধু, হ্যাঁ, আমি অনেক খুশি হয়েছি। চলো এখন তাহলে আমরা যাই, অনেক লোকদের সমস্যার সমাধান করতে হবে তো। কিন্তু কিন্তু তোমার না অভিশাপ মুক্ত হওয়ার পর তোমার জাদু শক্তি হারিয়ে ফেলার কথা? আমি জাদু শক্তি হারাইনি, এই যে দেখো আংটিটি আলো ছড়াচ্ছে, তার মানে আমার জাদু শক্তি এখনো অটুট আছে। হয়তো এটাই আমার জন্য একটা সুযোগ। এই জাদু শক্তি দিয়ে এখন থেকে আমি মানুষের উপকার করব। তুমি আমাকে সাহায্য করো বন্ধু।
হ্যাঁ নিশ্চয়ই, আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। আর একটা কথা, তুমি আমাকে অভিশাপ মুক্ত করেছ, এই জন্য আমি তোমাকে পুরস্কার হিসেবে কিছু ধনরত্ন দিতে চাই। না 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 না, আমার কিচ্ছুটির দরকার নেই। তুমি অভিশাপ মুক্ত হয়েছ, আমি তাতেই খুশি। না বন্ধু, তুমি না করো না। এখন চলো, জলদি জলদি চলো, আমরা আমাদের কাজ শুরু করে দেই। হ্যাঁ বন্ধু, চলো চলো।